পেন গেট ছাড়াও আরেকটা থিওরি আছে, নাম হচ্ছে এনসেফালিন মেকানিজম অথবা এনসেফালিন থিওরি। এই থিওরিটা দুইভাবে এক্সপ্লেন করা হয়, একটা হচ্ছে ইন্টার নিউরনের মাধ্যমে, আরেকটা হচ্ছে ডিসেন্ডিং পাথওয়ের মাধ্যমে। মানে এই দুটা ওয়ে তারা বের করছে যে এইভাবেও পেইন রিলিজ হতে পারে। প্রথমে আসি ইন্টার নিউরনের মাধ্যমে কিভাবে পেইন কমে, তারা কিভাবে এক্সপ্লেন করেছে। বলা হয়েছে যে আমাদের বডি যখন পেইনের সম্মুখীন হয় তখন আমাদের বডি ন্যাচারালি কিছু পেইন রিলিফ ফ্যাক্টর অথবা মেডিয়েটর রিলিজ করে, এগুলোকে আমরা ওপয়েডস বলি অথবা ওপিয়েটস বলি। আমরা বিভিন্ন ড্রাগসের নাম শুনেছি না, মরফিন, প্যাথিডিন, এগুলো হচ্ছে অপিয়েটস, বাট এগুলা ড্রাগ হিসেবে আমরা নিই। বাট আমাদের বডি ন্যাচারালি কিছু জিনিস তৈরি করে যেটা আমাদের পেইনটাকে কমিয়ে আনে। এদের নাম হচ্ছে এনসেফালিন, বিটা এন্ডরফিন আর ডাইনরফিন। কি কি আবার আমরা রিপিট করি, এনসেফালিন, বিটা এন্ডরফিন আর ডাইনরফিন। মানে হচ্ছে তোমার শরীরে যদি টিস্যু ড্যামেজ হয়, তো তোমার বডি ন্যাচারালি এই মেডিয়েটর গুলা তৈরি করে। এখন এই মেডিয়েটর গুলাতে কি হয়, যখন হচ্ছে এ ডেল্টা ফাইবার ইলেকট্রিক্যাল স্টিমুলেটের শিকার হয়, এ ডেল্টা ফাইবার, এই বিটা ফাইবার কিন্তু এখানে বলি নেই আমরা, এই বিটা ফাইবার ছিল কোথায়, পেন গেট থিওরিতে। আর এনসেফালিন থিওরিতে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে পেইন ফাইবারের উপর বর্ণনা করি, সি ফাইবার আর এ ডেল্টা ফাইবারের উপরে হচ্ছে সব কাজ ইন্টার নিউরন থিওরির মধ্যে। তারা বলেছে এ ডেল্টা ফাইবার যারা, তারা যখন ইলেকট্রিক্যাল স্টিমুলাসের শিকার হয় তখন কি হয়, আমাদের বডি ন্যাচারালি এনসেফালিন অথবা এন্ডরফিন অথবা ডাইনরফিন তৈরি করে শরীরে, যে কারণে আমাদের পেনের অনুভূতিটা কম হয়। এখানে অনেক বর্ণনা করা আছে, পরীক্ষায় মার্ক যদি পেতে যাও সেই ক্ষেত্রে এটা বর্ণনা করতে হবে, বাট আমি তোমাদের মেইন কনসেপ্টটা ধরিয়ে দিয়েছি। কারো কোনো প্রবলেম হয়েছে বুঝতে? এনি কোয়েশ্চেন্স? হ্যালো, আছো তোমরা? জি স্যার। আচ্ছা, কোন কোয়েশ্চেন আছে যে এই থিওরি অনুযায়ী তারা বর্ণনা কিভাবে করেছে? একজন দুজনের ফিডব্যাক শুনি, একজন দুজনকে জিজ্ঞেস করি। জান্নাতুল ফেরদৌসী ইতি আছেন আপনি? নাই। সাবিকুন মালিক আছেন? জি স্যার। একটু সহজ ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করেন দেখি, আপনি যতটুকু বুঝতে পেরেছেন। এমন না যে আপনার পরীক্ষা হচ্ছে, এরকম না, আপনি আপনার ভাষায় বলার চেষ্টা করেন যে এই থিওরি অনুযায়ী পেইন শরীরে কিভাবে কমে। সরি স্যার, বলতে পারবো না। কে বলতে পারবে? স্যার, আমাদের বডিতে যখন কোনো পেইন মানে ন্যাচারালি কোনো হলে তখন আমাদের বডি ন্যাচারালি এনসেফালিন, বিটা এন্ডোরফিন আর ডাইনরফিন রিলিজ করে, ওইটা দিয়ে আমাদের বডিতে পেইন কমে। গুড, শর্টকাটে সবকিছুই বলে দিয়েছে। সো এটাই হচ্ছে তোমার এনসেফালিন মেকানিজম। সেকেন্ড যে পার্টটা আসে সেটা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ডিসেন্ডিং পাথওয়ে। মানে হচ্ছে এটাও এনসেফালিন থিওরির মধ্যেই পড়ে, বাট ডিসেন্ডিং পাথওয়ে যেটা, সেটা অ্যাকচুয়ালি মানে ক্লিয়ার এক্সপ্লেনেশন নাই, এটা অনেক লিস্ট ইউজ হয়। বাট জানার সাথে আমরা জেনে রাখি যে ডিসেন্ডিং পাথওয়ের মাধ্যমে কিভাবে পেইন কমে। আমাদের যে এই ডেল্টা ফাইবার থাকে সেটা কি করে, আমাদের যে প্রি অ্যাকুইডাল গ্রেমেটার আছে, প্রি অ্যাকুইডাক্টাল গ্রেমেটার মিড ব্রেনে, সেখান থেকে সেটা আবার স্পাইনাল কর্ড হয়ে ব্যাক করে। ব্যাক করার কারণে কি হয়, আমাদের অরিজিনাল যে পেইন সেটা আমরা কম বুঝি। আচ্ছা, এটা সম্পূর্ণ ক্লিয়ার না, বাট তারা যেটা বর্ণনা করতে যাচ্ছে যে এই বিটা ফাইবারের সিগন্যালটা তোমার ব্রেনে গেল, ব্রেন থেকে একটা সিগন্যাল স্পাইনাল কর্ড হয়ে আবার ব্যাক করবে, যে কারণে কি হবে, তোমার অরিজিনাল লেভেলের পেইনটা একটু সাপ্রেসড হবে। মানে ফুল কন্ট্রোল, তোমার পেইনের ফুল স্টিমুলেশনটা ব্রেনে যাচ্ছে আবার ফেরত আসছে। সো তোমার ব্রেন সবসময় বিজি থাকছে পেইন পারসিভ করার জন্য। ক্ষেত্র বিশেষে দেখা যায় যদি টু মাচ সিগন্যাল মাথায় যেতে থাকে তখন আমরা পেইনটাকে তুলনামূলক কম বুঝি। এটা আরেকভাবে এক্সপ্লেন করা যায় কিভাবে, হাত যদি পুড়ে তাহলে যে ধরনের পেইন হয়, হাত যদি কেটে যায় অথবা কাট ইনজুরি হয়, পেইনটা একটু ডিফারেন্ট হয়, তাই না? দেখা যাবে যেসব বার্নের পেইন সেটা অনেক দিন থাকে, অনেক বেশি সময় থাকে এবং অনেক খারাপ ধরনের পেইন হয়। শার্প পেইন কি হয়, পেইন তৈরি হয় আবার চলে যায়। সো এই ডিসেন্ডিং পাথওয়ে অনুযায়ী আমাদের পেইনটা কিভাবে কন্ট্রোল হচ্ছে, ডিসেন্ডিং পাথওয়ে অনুযায়ী আমাদের এই সিগন্যালটা ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে ফেরত আসছে আবার আমাদের স্পাইনাল কর্ড হয়ে, যে কারণে আমরা কি করি, ব্রেনের মানে পেইনের অনুভূতিটা কম পাই। ওকে, সো দুইটা থিওরি আমরা পেলাম। মনে রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটার মধ্যে কোনটা? পেইন গেট থিওরি। পেইন গেট থিওরি। ওকে,
সো পেন গেট থিওরিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার চলো আমরা ইন্ডিকেশন পড়ি। টেন্সের ইন্ডিকেশন, হিটের ইন্ডিকেশন প্রায় কাছাকাছি, বাট কিছু কিছু ক্ষেত্রে টেন্স বেটার কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে হিট ভালো কাজ করে। কি সব ক্ষেত্রে টেন্স ভালো কাজ করে আমরা একটু দেখি। লেখায় আছে নিউরোজেনিক পেইন যদি থাকে, মাস্কুলোস্কেলেটাল পেইন যদি থাকে, পোস্ট অপারেটিভ পোস্ট ট্রমাটিক পেইন যারা থাকে, আর হচ্ছে ভিসেরাল পেইন। মোট কথা যেসব পেইন তোমার নার্ভাস সিস্টেমের সাথে ডাইরেক্টলি রিলেটেড থাকে সেসব ক্ষেত্রে টেন্স তুলনামূলক কাজ করে ভালো। বাট টেন্স আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে বেলস পলসির ক্ষেত্রে। বেলস পলসি সম্পর্কে কেউ জানো? বেলস পলসি একটা কন্ডিশন, একটা রোগ আর কি। আমরা একটা নতুন রোগের নাম, হ্যাঁ এই তো একজন জেনেছে, ভেরি গুড। বেলস পলসি হচ্ছে মুখ এক পাশে বাঁকা হয়ে যায়, তাই না? বেলস পলসি হচ্ছে তোমার ফেসিয়াল যে নার্ভ থাকে, নার্ভ নাম্বার 7, সেটা যে প্যারালাইসিস যদি হয়, জাস্ট আ মোমেন্ট, আমার একটা কল আসছে, হ্যাঁ। আছো তোমরা? জি স্যার। সরি, আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফোন দিয়েছিলেন, সো একটু কনভারসেশন করা লাগলো। সো আমরা ইন্ডিকেশনে পেলাম কি, যে বেলস পলসি একটা কন্ডিশন যেখানে তোমার ফেশিয়াল মাসলের প্যারালিসিস হয়, সেই ক্ষেত্রে টেন্স ভালো কাজ করে। এখন বেলস পলসি সম্পর্কে তোমাদের একটু ডিপ নলেজ থাকতে হবে, থার্ড ইয়ারে থাকতে থাকতে আর কি। বাট এখন তুমি জানতে পারছো বেলস পলসি কি, কেন হয়, আর টেন্স দিলে কি হয়। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস জেনে নেই যে টেন্স আর কোন কোন ডিজিজের ক্ষেত্রে ভালো কাজ করে। যেসব পেইন, রেফার্ড পেইন, আমরা রেফার্ড পেইন বলেছিলাম, মনে আছে? রেফার্ড পেইন কাকে বলে? জি স্যার, মানে পেইন যেখানে হয় সেটার কজটা থাকে অন্য জায়গায়। গুড। মানে হচ্ছে কারো মানে হাতে ব্যথা, বাট পেইনের সোর্সটা হচ্ছে তোমার ঘাড়ে। সেই ক্ষেত্রে আমরা যদি হাতের মধ্যে টেন্স দেই, তোমার ওই ঘাড়ের পেইনটা থাকে বাট হাতের পেইনটা চলে যায়, মানে কিছু সময়ের জন্য তোমার পেইনটা রিলিজ হয়। কোনো কোনো ক্ষেত্রে তোমার ঘাড়েই যদি সরাসরি অ্যাপ্লাই করা হয়, অথবা ব্যাকে যদি সরাসরি অ্যাপ্লাই করা হয়, পেইনের সিগন্যালটা আর হাত পর্যন্ত আসে না, তোমার ঘাড় হয়ে ব্যাক করে, মানে ওই পেইন গেট থিওরিতে পেইন কমে যায়। সো রেফার্ড পেইনের ক্ষেত্রে টেন্স ভালো কাজ করে। সাইটিকা একটা কন্ডিশন, তোমরা নাম শুনেছো? সাইটিকা ফিজিওথেরাপিস্টদের জন্য এই নামটা খুব কমন, সাইটিকা। বিভিন্ন জায়গায় আর্টিকেলও দেখবে, অনেকে এটা নিয়ে কথাও বলে সাইটিকা নিয়ে। সেটা হচ্ছে তোমার পেশেন্ট বলবে তার পায়ে খুব ব্যথা, তুমি পা ধরে দেখবা, বিভিন্ন জায়গায় পালপেট করে দেখবা যে পেইন খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট সে বলছে তার খুব ব্যথা। এটা একটা নিউরোজেনিক পেইন। আমরা নিউরোজেনিক শুনেছি না, যে নার্ভাস সিস্টেম থেকে তৈরি হওয়া পেইন। সেই পেইনের ক্ষেত্রে কি হয়, তোমার এই সাইটিকার ক্ষেত্রে এই টেন্সটা খুব ভালো কাজ করে। যদিও ডিজিজ আমরা সরাসরি ফার্স্ট ইয়ারে বলি না, বাট তুমি যদি ডিজিজের নামগুলো বলতে পারো তোমার জন্য প্লাস পয়েন্ট। এটা রেখেছি আমি সবার জন্য, যারা ডিজিজের নাম বলতে পারবে তাদের জন্য এক্সট্রা কনসিডারেশন থাকবে। বাট শুধু ডিজিজের নাম বলে দিলে, এগুলো যদি তুমি না উল্লেখ করো, আমরা ভাববো তোমার বেসিক দূর। নেক্সট স্লাইডে আমরা যাই। কন্ট্রা ইন্ডিকেশন। দেখো এখানে কি কি জিনিস কমন আছে হিটের সাথে। কয়েকটা জিনিস কমন পাওয়া যায়। এক নম্বর হচ্ছে পেসমেকার, যদি হার্টে কোনো ইমপ্ল্যান্ট করানো থাকে, প্রেগনেন্সির সময় দেওয়া যায় না। আর এক্সট্রা হিসেবে দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, এপিলেপসি। এপিলেপসি কি জিনিস, কে বলতে পারবে? স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবলেম থাকে। আচ্ছা, এপিলেপসি হচ্ছে মানে একটা খিঁচুনি হয়। খিঁচুনি বলতে কিভাবে বুঝবো? মৃগী রোগী তোমরা চেনো? কি রোগ বলে না? হ্যাঁ, মৃগী রোগ যেটা, যে কোনো প্রকার কারণ ছাড়া যদি মাইক অফ করে, কোনো প্রকার কারণ ছাড়া যদি বডি আনকনসিয়াসলি শেক করতে থাকে খুব বেশি, যে সে জানতেছে না তার শরীরে খিঁচুনি হচ্ছে বলা নেই কওয়া নেই, সেগুলো হচ্ছে এপিলেপসি।
ডিটেল আমরা আরো পড়বো, আমাদের প্যাথোলজি আছে, প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি আছে, এই দুইটা চ্যাপ্টারে আমরা এপিলেপসি সম্পর্কে জানবো, বাট আপাতত এতটুকু জেনে রাখি। আচ্ছা, আনডায়াগনোজ পেন মানে আমরা ধরতে পারি নাই যে ডিজিজটা কি, তার রোগটা কি ছিল, তখন যদি আমরা অ্যাপ্লাই করি তখন এটা কন্ট্রাইন্ডিকেশন, মানে ডিজিজ না বুঝে টেন্স আন্দাজে দেওয়া যাবে না। ফার্স্ট 3 মান্থস অফ প্রেগনেন্সিতে কেন দেওয়া হয় না, কারণ যেহেতু তার শরীরে আরেকটা মানে লিভিং বডি থাকে, একজন প্রেগনেন্ট ওমেন্টের ভিতরে যে বাচ্চাটা থাকে, সে যদি কোনো কারণে তার মিসকনসেপশন হয়, সেক্ষেত্রে কি হবে, অনেকে তোমাকে দোষারোপ করতে পারে যে মানে টেন্স দেওয়ার কারণে নষ্ট হয়েছে বাচ্চাটা। সেই ক্ষেত্রে আমরা সেই রিস্ক অ্যাভয়েড করার জন্য আমরা ফার্স্ট 3 মান্থস এর মধ্যে কোনো প্রকার টেন্স অ্যাপ্লাই করব না। আরো কোন কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে যাব না, মুখের ভিতরে না মাউথ, ঠিক আছে, ক্যারোটিড সাইনাসের উপরে, স্কিন যদি কোথাও ওপেন থাকে সেইখানে, যেসব এরিয়াতে তোমার সেন্সেশন নাই মানে অ্যানস্থেটিক এরিয়া, সেখানে। অ্যাবডোমেনের তো মোটেও না, আর চোখের কাছাকাছি দেওয়া যাবে না। হ্যাঁ, ফেসিয়াল মাসেল ডিস্ট্রিবিউশনে দেওয়া যাবে, বাট চোখের আশেপাশে না। ওকে, এনি কোয়েশ্চেনস? স্যার টেন্স কি ফেসে অ্যাপ্লাই করা যায়? ফেস বলতে তোমার ফেসিয়াল যে, না আমরা কি মোটর পয়েন্ট সম্পর্কে জানি? মোটর পয়েন্ট, মোটর পয়েন্ট সম্পর্কে জানি কিনা, যে প্রতিটা মাসল একটা জায়গা থেকে হচ্ছে কানেক্টেড হয়, মাসল গুলার সাথে নার্ভের কানেকশন হয় একটা পয়েন্টে। দেখা যায় যে একটা নার্ভ মাল্টিপল মাসলকে কন্ট্যাক্ট করে, মানে মাল্টিপল মাসলকে সাপ্লাই দেয়। তখন কি হয়, ওই মোটর পয়েন্টটাকে যদি তুমি স্টিমুলেট করো, বাকি মাসলগুলো স্টিমুলেটেড হয়। ফেসিয়াল মাসলে আমরা যখন অ্যাপ্লাই করব অথবা ফেসে যখন অ্যাপ্লাই করব, মোটর পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে, না জেনে না বুঝে অন্য কোনো ওপেন সারফেসে অ্যাপ্লাই করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। তুমি যদি ইন্টারনেটে সার্চ দাও যে মোটর পয়েন্টস অফ ফেস অথবা ফেসিয়াল মোটর পয়েন্ট, সেক্ষেত্রে তুমি দেখবা যে ফেসের মোটর পয়েন্ট গুলো দেওয়া, ফেসের শুধুমাত্র ওই মোটর পয়েন্টের এরিয়াতে তুমি টেন্স দিতে পারবা, এটা ছাড়া অন্য কোনো এরিয়াতে দেওয়া যাবে না। ওকে, পরের স্লাইডে আমরা যাই। প্রিকশন কি হওয়া উচিত তোমরা বলো দেখি, এটা ছাড়া, এখানে যেগুলো আছে এগুলো ছাড়া। স্যার কন্ট্রাইন্ডিকেশন যেগুলো ছিল ওগুলো আর করব না। গুড, কন্ট্রাইন্ডিকেশন গুলো চেক করতে হবে। আর স্যার টেন্স ডিভাইসটা ঠিক আছে নাকি তা চেক করব। হ্যাঁ, ফাইন। আর কি কি জিনিস মাথায় রাখতে হবে, যে টেন্স যেটা অ্যাপ্লাই করব, টেন্স আমরা অ্যাপ্লিকেশন যখন প্র্যাকটিক্যালি আমরা দেখব, তখন আরেকটা জিনিস আমরা শিখবো, আগেই বলে দিই যে টেন্স এটা সরাসরি স্টার্ট করে দেওয়া যাবে না, টেন্সের ইন্টেন্সিটি আস্তে ধীরে বাড়াতে হয়। সো আমরা রোগীর আগে টলারেন্স দেখে নিব যে তার মানে ইলেকট্রিসিটির প্রতি হাইপার সেন্সিটিভিটি আছে কিনা। মনে রাখবা, টেন্স কিন্তু মিনি সাইজের একটা ইলেকট্রিক শক তোমার শরীরে দিচ্ছে। সো তুমি যদি এটাকে কন্ট্রোল করে না দাও, পেশেন্ট কমপ্লেন করবে তোমার সুপারভাইজারের কাছে গিয়ে, এটাও একটু মাথায় রাখতে হবে। আর সব সময় যে কোনো অ্যাপ্লিকেশন যদি বর্ণনা করো অথবা প্রিকশন যদি বর্ণনা করো, বলতে হবে যে পেশেন্টকে আগে এক্সপ্লেইন করে নিতে হবে সব সময় যে আমরা কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। ওকে, অ্যাপ্লিকেশন কিভাবে আমরা করব বলো। স্যার টেন্স কি হাইপারটেনশনের ক্ষেত্রে ইউজ করা হয়? হাইপারটেনশনের ক্ষেত্রে টেন্স ইউজ করব, কেন ইউজ করব? তো হাইপারটেনশন মানে একটা লজিক্যাল একটা রিজন লাগবে। হাইপারটেনশন টেন্স দিলে কমে না তো, বাট আমরা যদি মনে করি যে পেশেন্টের পেইন আছে বাট হাইপারটেনশন আছে, এখন যদি আমরা টেন্স দেই, দিতে পারি, সমস্যা নেই, হাইপারটেনশন রোগীদের দেওয়া যায়, বাট টেন্স দিলে হাইপারটেনশন কমে না। মানে হাইপারটেনশন ডিজিজের উপর টেন্সের ইফেক্ট নেই কোনো, যে হাইপারটেনশন রোগী হলে তাকে টেন্স দিব এরকম না। বুঝতে না স্যার, পেরেছো? ওরকম না। মানে আমি তার পেইন আছে, তার পেইন রিলিফ করার জন্য টেন্স দেব, কিন্তু উনি হাইপারটেনশনের রোগী, তাহলে টেন্স দিলে কি তার হেলথে কোনো এফেক্ট করবে নাকি? না, লোকাল স্টিমুলেশনের সমস্যা হওয়ার কথা না, বাট যদি হাইপারটেনশনের রোগী অথবা তার হার্টে কোনো মানে যন্ত্র পরানো আছে, পেসমেকার লাগানো আছে, সেক্ষেত্রে দিব না। যে স্যার তার আরেকটা ওপেন হার্ট। হ্যাঁ, বলো বলো। স্যার এক জায়গায় দেখেছিলাম যে টেন্স যদি আমরা কেউ কাজ মানে হাঁটতেছে কি এক্সারসাইজ করতেছে তখন অ্যাপ্লাই করি, তাহলে এটা বেশি কাজ করে, এটা কেন হয় স্যার? টেন্স এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে কখন কাজ করে। কিছু কিছু মানে পেশেন্ট থাকে যাদের টেন্স লং টার্ম ইউজ করতে হয়, ঘন্টার পর ঘন্টা। ড্রাইভিং এর সময় তারা টেন্স ইউজ করে, যারা সাইটিকের পেশেন্ট। আমাদের দেশে না, আমেরিকান বা ওয়েস্টার্ন কালচারের পার্সপেক্টিভে টেন্স ডিভাইস তাদের কিনে কিনে দেওয়া হয়,
যে আপনি যদি কাজ করেন আপনি টেন্স এই সময় ড্রাইভিং এর সময় টেন্সটা এত ইন্টেন্সিটিতে ইউজ করবেন, ইনস্ট্রাকশন দেওয়া হয় তার পেইনটা যাতে সে বুঝতে না পারে সে কারণে। বাট এটা ট্রিটমেন্ট পারপাসে অথবা এক্সারসাইজ পারপাসে ডাইরেক্টলি কখনো প্রেসক্রাইব করা হয় না। ক্লিয়ার? ওকে জি স্যার। মানে মানে তোমার পসিবল একটা রিজন থাকা লাগবে যে ডিজিজের জন্য আমি টেন্স দিচ্ছি, কারণ ইলেকট্রিক্যাল স্টিমুলেশন না, দরকার না হলে আমরা দিব না। ওকে, আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা জাস্ট দেখে রাখি, সমস্যা নেই। আমরা এটা প্র্যাকটিক্যালি না দেখলে অতটা ক্লিয়ার কনসেপ্ট আসবে না। সেটা হচ্ছে আমরা কি করব, যে এরিয়াতে পেইন, আমরা একটা ছবি দেখেছিলাম মনে আছে, দুইটা লিড ছিল একটা টেন্সের মধ্যে, জি একটা স্যার। ক্যাথোড একটা কালো কালারের একটা লাল কালারের, তাই না? ওই লিডের প্লেসমেন্টের রুলস আছে, প্লেসমেন্টের রুলস গুলো আমরা আলাদা জানবো। বাট এটা ছাড়া ওভারঅল কিভাবে প্লেস করতে হবে, সবচেয়ে সুপারফিশিয়াল পেইনের সবচেয়ে কাছাকাছি জায়গায় অ্যাপ্লাই করতে হবে। ডার্মাটোম আর মায়াটোম সম্পর্কে কি তোমরা জানো? জি স্যার। ডার্মাটোম কি জিনিস, কে বলতে পারবে? স্যার যেই নার্ভটা স্কিনে যতটুকু সারফেসে মানে করে সেটা হচ্ছে ডার্মাটোম। আর আচ্ছা, মায়াটোম কি তাহলে? মায়াটোম হচ্ছে নার্ভ গুলো, যে একটা নার্ভ যতগুলো মাসলকে সাপ্লাই করে সেটা হচ্ছে মায়াটোম। ওকে, তো ডার্মাটোম হচ্ছে ডার্মিসের সাথে সম্পর্কিত, সো এটা সাপ্লাই দেয় কোথায়? স্কিনে। আর মায়াটোম হচ্ছে মাসেলের সাথে সম্পর্কিত, মানে যেই নার্ভ যেই মাসেলকে সাপ্লাই দেয় ওই মাসেল এরিয়ার জন্য ওটা হচ্ছে ডার্মাটোম, সরি মায়াটোম। সো আমরা টেন্স অ্যাপ্লাই করি সুপারফিশিয়াল, তাই না? এটা সুপারফিশিয়াল স্টিমুলেশন। এটা আমরা যদি দেই ডার্মাটোম স্কিনে, আমরা সবচেয়ে পেইনফুল যে জায়গাটা সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, সেটা হচ্ছে আরেকটা কথা, অ্যাবভ এন্ড বিলো অন ইদার সাইড অফ দ্য পেইনফুল এরিয়া, মানে আমরা বলেছিলাম না, ছবিতে দেখেছিলাম দুইটা টেন্সেল লিড প্যারালালি প্লেস করতে হয়, মানে পাশাপাশি সমান্তরালে প্লেস করতে হয়। ওকে, পরের পয়েন্টে বলা আছে নেভার প্লেস অন অ্যানেস্থেটিক এরিয়া। কারো যদি সেন্সেশনের প্রবলেম থাকে, সেন্সরি ডিফিসিট থাকে, যে তার ব্যথার অনুভূতি সে বলতে পারে না, অথবা টেন্স দেওয়ার কারণে শরীরে মুভমেন্ট হচ্ছে সে কিন্তু সে বুঝতেছে না টেন্সের অনুভূতি, সেই ক্ষেত্রে তাকে আমরা টেন্স দিব না। আচ্ছা, প্লেসড so that normal use of the limb is permitted and not limited by the pads or lead wire। যেটা বললা যে অনেক এক্সারসাইজের সময় টেন্স ইউজ করে, ড্রাইভিং এর সময় টেন্স ইউজ করে, আমরা এমন জায়গায় টেন্স অবশ্যই প্লেস করব না যেখানে তার মুভমেন্টে কোনো প্রকার রেস্ট্রিকশন আছে। আর হচ্ছে প্লেসড ওভার দ্য ট্রিগার পয়েন্ট, মানে সবসময় ট্রিগার পয়েন্টের উপর প্লেস করতে হবে। ট্রিগার পয়েন্ট কাকে বলে? সবচেয়ে পেইনফুল এরিয়াকে আমরা বলবো ট্রিগার পয়েন্ট, মানে যে এরিয়াতে আমরা প্রেস করলে অথবা ধরে রাখলে সেই জায়গার পেইনটা অনেক বেড়ে যায়, অথবা কোন একটা সাইটে পেইন আছে, ওই সাইটের মধ্যে সবচেয়ে পেইনফুল সাইটটাকে আমরা বলবো ট্রিগার পয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার টেন্স যদি অ্যাপ্লাই করি তাহলে কি পেশেন্টের, যদি হাতের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কি পেশেন্টের হাত শেক করবে? হাত কি করবে? মানে হাত কাঁপুনি আসবে নাকি, হাত কাঁপতে থাকবে নাকি? আচ্ছা, আমরা এটা নির্ভর করে কিসের জন্য আমরা অ্যাপ্লাই করছি, কত ইন্টেন্সিটিতে অ্যাপ্লাই করছি। যেমন তুমি যদি বলো যে আমি মাসল স্ট্রেংথেনিং এর সাথে সাথে মাসল স্টিমুলেটর হিসেবে টেন্সটা ইউজ করব, যে পেশেন্ট মুভ করবে, টেন্সের কারণে মাসলটা কন্ট্রাক্ট করবে, পেশেন্ট মুভ করতে পারবে ইজিলি, তাহলে এক ইন্টেন্সিটি দিব। আর যদি মনে করো যে না, তার পেইনটা কোনো রকম কমাতে হবে, যেমন ব্যাক মাসেলের পেইন কমাতে হবে, সেক্ষেত্রে টেন্সটা আরেকটা ইন্টেন্সিটি ইউজ করব। ব্যাকে যখন আমি ইউজ করব তখন কোনো ভিজিবল মাসল কন্ট্রাকশন দেখতে পারবো না, বাট হাতে অথবা ফেসে যখন অ্যাপ্লাই করব মোটর পয়েন্টের উপরে, তখন দেখা যাবে যে মাসলটা বিট করতেছে, অথবা হচ্ছে কাঁপুনি আসছে হালকা, অথবা মাসলটা কন্ট্রাক্ট করছে। বোঝা গিয়েছে? মানে এটা নির্ভর করবে হচ্ছে আমরা কতটা ইন্টেন্সিটি দিচ্ছি। ইন্টেন্সিটি বেশি হলে মাসল রেসপন্স করবে, যদি ইন্টেন্সিটি কম হয় আর মোটর পয়েন্টের উপরে না দেই, সেক্ষেত্রে ভিজিবল কোনো চেঞ্জ আমরা দেখবো না, শুধু পেশেন্ট বলবে যে না এখানে একটুখানি ইলেকট্রিক শকের মতো লাগতেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই নিব, আমরা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। অপারেশন কিভাবে করে, মানে হচ্ছে কিভাবে আমরা অপারেট করব, এটা তোমাদের প্র্যাকটিক্যালি না দেখলে, প্লেসমেন্ট কিভাবে করতে এটা না দেখলে তোমরা ওরকম বুঝতে পারবে না, বাট তোমরা ইউটিউবে দেখে নিতে পারো, ভিডিও টিউটোরিয়াল প্রচুর আছে। আচ্ছা, ট্রিটমেন্ট টাইম কতক্ষণ হবে? 8 আওয়ার্স। এই দেখো রিকমেন্ডেড আর কারেন্টলি অ্যাবাউট 8 আওয়ার্স অফ দ্য ডে। এটা কাদের জন্য? সবার জন্য না, এখানে 8 আওয়ার্স দেওয়া, বাট অ্যাকচুয়ালি আমরা 8 আওয়ার্স অ্যাপ্লাই করি না। ওকে, আমরা অ্যাপ্লাই করি 10 to 15 মিনিটস, যতক্ষণ পেশেন্ট পেন নিতে পারে। আচ্ছা, টেন্স অ্যাপ্লিকেশন। এই দেখো, তুমি যদি টেন্স অ্যাপ্লিকেশন দাও হাজারো ভিডিও পাবা এখানে,
দেখবা এক এক টেন্স এক এক রকম দেখতে। আমি আজ ডক্টর জোকে ফলো করি, তার ইনস্ট্রাকশন গুলো ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল। ভিডিও দেখিয়ে তোমাদের সময় নষ্ট করবো না, তোমরা আশা করি যে ভিডিওগুলো দেখে নিবে টেন্সের প্লেসমেন্ট রুল নিয়ে। আজকে ক্লাস থেকে এটা ছাড়া কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার টেন্স কি শরীরের অ্যাকুপাংচার